ডিসেম্বরে বাংলাদেশের জন্ম হয়েছিল। পূর্ব পাকিস্তান পরিণত হয়েছিল স্বাধীন বাংলাদেশে। আরেকটা ডিসেম্বর আসছে এবং এখনো পর্যন্ত যা ইঙ্গিত, এই আগামী ডিসেম্বরেও বাংলাদেশের ভবিষ্যৎ নতুন করে নির্ধারিত হতে চলেছে। একটা বড় কোনো প্লট ক্রমশ পরিণতির দিকে এগোচ্ছে। যারা একাত্র খোঁজ খবর রাখেন তারা হয়তো আন্দাজ করতে পারছেন আমি আজ কী নিয়ে কথা বলছি। তবে এ বিষয়ে বিস্তারিত আলোচনার আগে, অর্থাৎ আগামী ডিসেম্বরে কী সম্ভাবনা তৈরি হচ্ছে এবং কিভাবে তা নির্ধারণ করবে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের ভবিষ্যৎ, সেই প্রসঙ্গে যাওয়ার আগে একটা ছোট্ট বিষয়ে দু একটা কথা বলা দরকার। বিষয়টা খুব ছোট্ট নয়, ঘটনাটা সামান্য ঘটনা মনে করার কোনো কারণ নেই। এটা একটা বড় ঘটনা, বড় দুর্ঘটনায় পরিণত হতে পারত। রাজ্যের মুখ্যমন্ত্রী যাচ্ছিলেন পশ্চিম মেদিনীপুরে, খারাপ আবহাওয়ার কারণে এমার্জেন্সি ল্যান্ডিং করতে হলো সেই হেলিকপ্টারকে কোলাঘাটে একটা মাঠের মাঝখানে, এই বর্ষায় কাদা ভর্তি মাঠে কোলাঘাটে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার এমার্জেন্সি ল্যান্ড করলো। কোথাও একটা না, যারাই পুরো বিষয়টা দেখাশোনা করেন প্রশাসনের, তাদের ভূমিকা, তাদের এফিসিয়েন্সি, এইসব নিয়ে প্রশ্ন ওঠার সময়ে যেন আমরা দাঁড়িয়ে আছি। দেখুন, মুখ্যমন্ত্রীর সিকিউরিটি প্রোটোকল অত্যন্ত কড়া। এই ধরনের ঘটনা ঘটার কোনো সম্ভাবনাই থাকার কথা নয়, এমন কিছু বিরাট ডিস্টেন্স নয়। এবং সবথেকে বড় কথা যে আগামী কয়েক ঘন্টার ওয়েদার রিপোর্ট সবসময় পাইলটের কাছে থাকার কথা, এবং সে ব্যাপারে তিনিই সিদ্ধান্ত নেবেন যে ওই ওয়েদারে আদৌ তারা হেলিকপ্টার ওড়াবেন কিনা। যেখানে ন্যূনতম ঝুঁকি থাকে সেখানে মুখ্যমন্ত্রী এই হেলিকপ্টারে যাবেন, সেখানে এই যাত্রা বাতিল করে দেওয়াই নিয়ম। কলকাতা থেকেই সড়ক পথে মুখ্যমন্ত্রী রওনা হতে পারতেন, কিন্তু পাইলট মনে করেছিলেন তিনি যেতে পারবেন। কিভাবে এটা মনে করলেন? আমি খোঁজখবর নিয়েছি, ওয়েদারের যে প্যাটার্ন, ওয়েদারের যে ম্যাপ ইতিমধ্যে ওয়েদার দপ্তর থেকে এভিয়েশন ডিপার্টমেন্টগুলোকে পাঠানো হয়েছিল, সেই ম্যাপ আমি আপনাদের দেখাচ্ছি। এবং এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে অঞ্চলে মুখ্যমন্ত্রী যাওয়ার কথা ছিল সেখানে ওয়েদার কিছুটা খারাপই ছিল। অর্থাৎ ওয়েদার যে ওখানে হেলিকপ্টার ওড়ার উপযোগী নয়, এরকম বার্তা কিন্তু প্রশাসনের কাছে থাকার কথা। প্রশ্ন উঠছে তারপরেও হেলিকপ্টার মুখ্যমন্ত্রীকে নিয়ে রওনা হলো কেন? আমি জানি এ নিয়ে বড় তদন্ত হবে এবং সেই তদন্তের ফলাফল অনেক সময় পাবলিকলি আমাদের হাতে আসে না, কিন্তু এইটুকু অন্তত এই ম্যাপটা দেখে আমি বুঝতে পারছি, এবং এই জন্যেই এই আশঙ্কা ব্যক্ত করছি আপনাদের সামনে যে প্রশাসনে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি প্রশাসনিক প্রধান, তার নিরাপত্তায় যদি এত বড় গাফিলতি থাকে, এটা কিন্তু ভালো কথা নয়। প্রশাসনের এফিসিয়েন্সি সম্পর্কে খুব ভালো বার্তা দেয় না। ফিরে আসি আমি প্রতিবেশী দেশ বাংলাদেশের প্রসঙ্গে। কদিন আগে অমিত শাহ এসেছিলেন, আপনাদের হয়তো খেয়াল আছে। তিনি গিয়েছিলেন, আপনি সরাসরি এসে নেমেছিলেন শিলিগুড়িতে এবং সেখান থেকে গিয়েছিলেন চিকেন নেক পরিদর্শনে। এবং সেই সময় আমি এটা নিয়ে কথা বলেছিলাম, আমি বলেছিলাম যে একটা কিছু হয়তো পাকিয়ে উঠছে, কারণ অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি নিজে চলে এসেছেন চিকেন নেক পরিদর্শনে। এটা খুব সাধারণ ঘটনা নয়। এর আগে আপনারা ভাবুন না, কবে এরকম দেখেছেন যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী চিকেন নেক পরিদর্শনে এসছেন? তখনই এটা মনে হয়েছিল যে চিকেন নেকের নিরাপত্তা ইত্যাদির পাশাপাশি চিকেন নেক 22 কিলোমিটার থেকে আরও বেড়ে যাবে কিনা, এই সমস্ত সম্ভাবনা নিয়ে সে সময় কথা বলেছিলাম। আপনাদের অনেকে তা নিয়ে নানা রকম কমেন্টও করেছিলেন। কিন্তু একটা জিনিস আগে থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে হঠাৎ করেই বাংলাদেশকে ঘিরে একটা ভারত বিরোধী ষড়যন্ত্র তৈরি হয়েছে। এই গোটা বিষয়টাই শুরু হয়েছিল ওই 24 সালের আগস্ট মাসে, এবং তখন যে ঘটনাটা ঘটেছে পরে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক এটাকে এভাবে ব্যাখ্যা করেছিলেন যে অ্যাকচুয়ালি ছিল আমেরিকার অপারেশন। এটা বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে উৎখাত করা, তার প্রধান উদ্দেশ্য ছিল বঙ্গোপসাগরে চীনের প্রভাব খর্ব করা এবং আমেরিকার প্রভাব বাড়ানো। এটা ভারতের যে ক্ষয়ক্ষতি হয়েছে বা ভারতের যে একটা আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে পূর্ব সীমান্তে, এটাও কোল্যাটারাল। কিন্তু দেখুন, কোল্যাটারাল হোক আর যাই হোক, আলটিমেটলি 2 বছর সেখানে একটা তত্ত্বাবধায়ক সরকার, পুরোপুরি আমেরিকার পাপেট সরকার সেখানে রাজত্ব চালিয়েছে। তারপরে গণতান্ত্রিক নির্বাচন হয়েছে এবং সেখানে বিএনপির সরকার, যার প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে,
এই মুহূর্তে বাংলাদেশের সরকার হিসেবে তারাই দায়িত্ব পালন করছে। ফরচুনেটলি জামাতিরা যারা প্রো পাকিস্তানি তারা খুব বেশি আসন পায়নি, 100 ছুঁতে পারেনি, ফলে তাদের যেটা বিরাট প্রভাব সরকারের ওপর আছে, বিএনপি জামাতের সাহায্য ছাড়াই সরকারটা গঠন করতে পেরেছে। কিন্তু তারপরেও ভারতের যে সীমান্তবর্তী এলাকাগুলো বাংলাদেশের, প্রত্যেকটা ওখানকার নির্বাচিত সাংসদ জামাতের, ফলে ভারতের কাছে পরিস্থিতিটা খুব খুব সুখজনক নয়। ভারতের কাছে এটা ইটস আ ভেরি গ্রেট পয়েন্ট অফ কনসার্ন বলতে পারেন। তো এইরকম একটা পরিস্থিতিতে ভারত কিন্তু চুপ করে বসে ছিল না। এক তো শেখ হাসিনা তিনি ভারতেই এসে অবস্থান করছিলেন, আর অন্যদিকে ভারতও জানে যে এক তো পশ্চিম দিকে পাকিস্তান চিরকালের একটা ক্যান্সারাস কান্ট্রি, অন্যদিকে এবার পূর্ব দিকে বাংলাদেশ, যেখানে এতদিন অতটা নজরদারি দরকার হতো না, যেদিক থেকে অতটা বেশি আশঙ্কার কোনো সুযোগ ছিল না, সেখানেও এবার এমন একটা পরিস্থিতি যা নিয়ে ভারত সরকারের নিশ্চিন্ত হয়ে বসে থাকা সম্ভব হচ্ছিল না। ভারত চুপ করে বসেও ছিল না। 2 বছর পর বলতে পারেন ভারত এবার সম্ভবত বলটা পায়ে নিয়েছে, এবং ভারত যখন খেলছে না তখন এটা বাংলাদেশের যে বর্তমান সরকার রয়েছে, বিএনপির সরকার, সেই সরকারকে বেশ কিছুটা চাপে ফেলেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সামনে ভারত বেশ বড় বড় প্রস্তাব রাখছে। আন্তর্জাতিক দুনিয়া দেখছে ভারত কিন্তু বাংলাদেশের সরকারের সামনে এমন কিছু প্রস্তাব রাখছে যা থেকে প্রমাণিত হচ্ছে ভারত সরকার চায় বাংলাদেশের এই সরকারের সঙ্গে একটা খুব ভালো ডিপ্লোম্যাটিক রিলেশন, কূটনৈতিক সম্পর্ক যেন দুই দেশের মধ্যে খুব ভালো থাকে, একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। ভারতে ব্রিক্স সম্মেলন হবে সেপ্টেম্বরে, সেই ব্রিক্স সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এখানে একটা টেকনিক্যাল মিস্টেক আছে। ইনফ্যাক্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হচ্ছে না, ব্রিক্সে আমন্ত্রণ জানানো হচ্ছে বিমস্টেক, তার যিনি চেয়ারপারসন, এই মুহূর্তে বিমস্টেকের চেয়ারপারসন তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী বাই চেয়ার। তো বিমস্টেকের চেয়ারপারসনকে আমন্ত্রণ জানানো হচ্ছে, ঘটনাচক্রে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। কিন্তু ব্রিক্স আর বিমস্টেকের স্টেটাস যদি দেখেন, ব্রিক্স একটা গ্লোবাল অর্গানাইজেশন, বিশ্বের তাবড় অর্থনীতি, শক্তিশালী অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলো ব্রিক্সের সদস্য। সেখানে ব্রাজিল রয়েছে, রাশিয়া রয়েছে, চীন রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে, ইন্দোনেশিয়া রয়েছে। বাংলাদেশ কিন্তু ব্রিক্সের সদস্য নয়। বিমস্টেক একটা ছোট রিজিওনাল অর্গানাইজেশন, মূলত বঙ্গোপসাগরের আশপাশ দিয়ে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোকে নিয়ে বিমস্টেক তৈরি হয়েছে। তাতে অবভিয়াসলি বাংলাদেশও রয়েছে, ভারতও রয়েছে, অন্যদিকে মায়ানমার বা যারা যারা এই বঙ্গোপসাগরের উপকূলবর্তী দেশ, প্রত্যেকেই বিমস্টেকের সদস্য। তো এই বিমস্টেকের ঘুরিয়ে ফিরিয়ে একাধিক দেশ চেয়ারপারসন হয়, একাধিক দেশের প্রধান। তো এই মুহূর্তে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী তিনি বিমস্টেকের চেয়ারপারসন, কিন্তু একটা রিজিওনাল অর্গানাইজেশনের চেয়ারপারসন। ভারত কিন্তু তাকে একটা গ্লোবাল ইভেন্টে, গ্লোবাল অর্গানাইজেশনের সামিটে আমন্ত্রণ জানাচ্ছে অ্যাজ এ গেস্ট। এটা অবশ্যই বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে বা বিমস্টেকের চেয়ারপারসনের কাছে অত্যন্ত সম্মানের। পাশাপাশি একটা আমন্ত্রণ যখন দীনেশ ত্রিবেদী, যিনি ভারতের এই মুহূর্তে হাইকমিশনার ঢাকায়, তিনি দেখা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে। ইনফ্যাক্ট তিনি এই অ্যাসাইনমেন্টে বাংলাদেশে গিয়ে তার ডিউটিতে জয়েন করার 6 সপ্তাহ পরে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়ে দেখা করেছেন। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিমন্ত্রণও তাকে দিয়েছেন। অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফর্মাল ইনভিটেশন জানিয়েছেন ভারত সফর করার জন্য, দিল্লি আসার জন্য, এবং তিনি দিল্লি আসলে ভারতের প্রধানমন্ত্রী তাকে ওখানে স্বাগত জানাবেন, তার সঙ্গে বসবেন, কথা বলবেন। পাশাপাশি যেহেতু ব্রিক্স সেই সময়ে চলছে, ব্রিক্সেও অ্যাজ চেয়ারপারসন অফ বিমস্টেক তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। দুটো আমন্ত্রণ তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তার মানে আন্তর্জাতিক দুনিয়ার কাছে কি বার্তা যাচ্ছে? ভারত কিন্তু বাংলাদেশের সঙ্গে একটা সুসম্পর্ক চাইছে, কিন্তু বাংলাদেশের কাছে এটা একটা চাপ। আমি একটু আগেই বলছিলাম, ভারত যখন পায়ে বলটা নিয়েছে তা একটা চাপ তৈরি করেছে তারেক রহমানের সরকারের ওপর, তারেক রহমানের ওপর অ্যাজ দ্য প্রেসিডেন্ট, অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার। দেখুন, শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে, এবং যখন এই গণতান্ত্রিক সরকার সেখানে এসে আলটিমেটলি নির্বাচিত হলো তারেক রহমানের নেতৃত্বে, বিএনপির এই সরকার কিন্তু
কাজ শুরু করার পর থেকেই ভারতের কাছে দাবি জানিয়ে আসছে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে দু দেশের মধ্যে, তাই শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া হোক। শেখ হাসিনাকে ইতিমধ্যেই তারা বিচার করেছেন, সেখানে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয়েছে শেখ হাসিনাকে, এবং তিনি এই মুহূর্তে যেহেতু ভারতে রয়েছেন তাই তাকে ওখানে পলাতক দেখানো হয়েছে। অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশে গেলে সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হবে এবং তার বিরুদ্ধে যে আইনি ব্যবস্থা সেই আইনি ব্যবস্থাগুলো নেওয়া হবে। এখন ভারত কিন্তু শেখ হাসিনাকে বন্দী হিসেবে দেখেনি, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন। এবং এখন এমন একটা সিচুয়েশন, এই এতগুলো মাস বাদে আমি বলছিলাম ভারত এত খেলাটা এতদিন দেখেছে বাইরে থেকে, এবার খেলতে নেমেছে। শেখ হাসিনা ঘোষণা করেছেন তিনি বাংলাদেশে ফিরে যাবেন। এখন বাংলাদেশ সরকার ভারত সরকারকে বারবার অনুরোধ জানিয়ে গেছে শেখ হাসিনাকে ফিরিয়ে দিন, শেখ হাসিনাকে ফিরিয়ে দিন। যখন শেখ হাসিনা নিজেই বলছেন যে আমি ফেরত যাব, আমি বাংলাদেশে গিয়ে এবার প্রবেশ করব, তা বাংলাদেশের এই সরকারের কাছে তো তাই তো তাদের দাবি ছিল যে শেখ হাসিনা ফেরত আসুন। কিন্তু তাতে এখন এদের আপত্তি কেন? কারণ এই দুটো প্রত্যাবর্তন একরকম নয়। বাংলাদেশের বর্তমান সরকার ভারত সরকারকে বলেছিল যে বন্দি প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে শেখ হাসিনাকে ফেরত দিন, অর্থাৎ আমাদের এখানে তিনি আইনত অপরাধী, আপনার ওখানে রয়েছেন, আপনি ধরে আমাকে দিয়ে দিন, বন্দি শেখ হাসিনাকে বাংলাদেশের আইনে তার বিচার হওয়ার জন্য বাংলাদেশ সরকারের হাতে দিন। কিন্তু শেখ হাসিনা এখন যখন তিনি ফিরবেন বলছেন এবং তার সিদ্ধান্ত যে তিনি তার নিজের দেশে ফেরত যাবেন, এখানে কিন্তু ভারত সরকারের কোনো ভূমিকা নেই। শেখ হাসিনা ফিরে যাবেন প্রাক্তন প্রধানমন্ত্রী, বা তিনি তো দাবি করেন যে তাকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছিল, অর্থাৎ আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে তিনি সেখানে ফেরত যাবেন। একজন পলিটিক্যাল পার্সোনালিটি যিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন, দেশের অন্যতম বড় রাজনৈতিক দলের প্রধান, তিনি ফেরত যাবেন। এইভাবে যদি শেখ হাসিনা ফেরত যান, এটা বাংলাদেশের বর্তমান সরকারের কাছে একটা বড় বিড়ম্বনা তো বটেই, ভয়ঙ্কর রকম একটা রাজনৈতিক চাপও। কারণ এই গত কয়েক মাসে যবে থেকে শেখ হাসিনা ওখান থেকে সরেছেন, তারপরে মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার, এবং তারপরে আলটিমেটলি যখন তারেক রহমান চার্জ নিয়েছেন গণতান্ত্রিক নির্বাচনে জয়ী সরকার, বাংলাদেশে সাধারণ মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে কত ধানে কত চাল। যখন হাসিনা ছিলেন তখন কি অবস্থা ছিল বাংলাদেশের অর্থনীতির, সাধারণ মানুষের জীবনযাপনের, আর যখন এরা দায়িত্ব নিয়েছে তারপর থেকে কোথায় কোথায় কি কি অসুবিধা তৈরি হয়েছে, কোথায় কোথায় সাধারণ জনগণ ভয়ঙ্কর রকম একটা জীবনযাত্রায় লড়াইয়ের মুখে পড়েছেন, এটা কিন্তু তারা টের পেয়েছেন। এবং তার ফলে এই মুহূর্তে সেখানে কিন্তু সাধারণ মানুষের মধ্যে প্রো শেখ হাসিনা একটা সেন্টিমেন্ট ইতিমধ্যেই তৈরি হয়ে বসে আছে। এই অবস্থায় যদি শেখ হাসিনা অ্যাজ পলিটিশিয়ান বাংলাদেশে ফেরত আসেন, বাংলাদেশের বর্তমান সরকারের ওপর এই জামাতিদের বলুন, পাকিস্তানপন্থীদের বলুন, এই পক্ষের একটা বিরাট চাপ থাকবে যে ইতিমধ্যেই শেখ হাসিনা অভিযুক্ত হয়েছেন, তার বিচার হয়েছে, শাস্তিও ঘোষণা হয়ে গেছে, তাহলে তাকে গ্রেপ্তার করুন, বিচারের আওতায় নিন। আবার অন্যদিকে যদি এইভাবে প্রত্যাবর্তনের পর শেখ হাসিনাকে তারেক রহমানের সরকার গ্রেপ্তার করতে যায়, তার একটা পাবলিক রিয়াকশন হবে। এই পাবলিক রিয়াকশনটাও কিন্তু সামলাতে হবে তারেক রহমানের সরকারকে, এবং তারা জানেন যে এটা সাধারণভাবে জনতার ভেতরে আওয়ামী লীগ তথা শেখ হাসিনার গ্রহণযোগ্যতা আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে, যেটা এরা চান না। এরা তো আওয়ামী লীগকে ইতিমধ্যেই রাজনীতি থেকে নিষিদ্ধ করে দিয়েছেন। তো এইরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সরকারের প্রধান তারেক রহমান শ্যাম রাখি না কুল রাখি এরকম একটা বিড়ম্বনার মধ্যে পড়েছেন। একদিকে ব্রিক্সের মতো একটা সামিটে অ্যাজ গেস্ট তিনি আমন্ত্রিত হবেন, গোটা দুনিয়া দেখবে, এটা তার কাছে অনেক সম্মানের। কিন্তু আবার অন্যদিকে ঘরের রাজনীতিতে তিনি যে বিপুল চাপের মুখে পড়বেন, ইতিমধ্যেই তার উপরে নানা শিবির থেকে চাপ তৈরি শুরু হয়ে গিয়েছে, যার জন্য বাংলাদেশের সরকার এখনও ঘোষণা করেনি ভারতের এই আমন্ত্রণকে তারা গ্রহণ করছে কি না। এর মধ্যে চাপ ভারত সরকার আরও বাড়িয়েছে। যখন দীনেশ ত্রিবেদী গিয়ে তারেক রহমানের সঙ্গে কথা বলছেন, ঠিক সেই সময় ভারতের যে গোয়েন্দা দপ্তর রয়েছে, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, যারা মূলত ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট ভারতের বাইরে কাজ করেন, সেই রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের যিনি প্রধান পরাগ জৈন, তিনিও বাংলাদেশে, তিনিও ঢাকায়।
এবং তিনি একা নন, তার সঙ্গে আরও 3 জন অত্যন্ত সিনিয়র র্যাঙ্কের অফিসার রয়েছেন বা গিয়েছিলেন। তার মধ্যে অশ্বিন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি এবং শৈবাল রায়চৌধুরী। এই 3 অফিসারকে নিয়ে পরাগ জৈন তিনি বাংলাদেশে গিয়ে কার সঙ্গে কথা বলেছেন? ব্রিগেডিয়ার জেনারেল AKM শামসুল ইসলাম, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সামরিক বিষয়ের অ্যাডভাইজার, উপদেষ্টা। তার সঙ্গে গিয়ে পরাগ জৈন এবং বাকি 3 অফিসার গিয়ে কথা বলেছেন। এখন এটা বাংলাদেশের তরফ থেকেও বলা হয়েছে, ভারতের তরফ থেকেও বলা হয়েছে এটা নাকি রুটিন। তাদেরকে আমন্ত্রণ কে জানিয়েছিল? DGFI, ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, যেটা বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা দপ্তর। তাদের আমন্ত্রণে গিয়েছিলেন এই অফিসাররা, গোয়েন্দা অফিসাররা, এবং এটা নাকি রুটিন। ওরাও আসেন, ভারত থেকেও যায়। কিন্তু পরাগ জৈন শুধুমাত্র তো তিনি মানে রয়ের প্রধান নন, একই সঙ্গে তিনি SPG বা স্পেশাল প্রোটেকশন গ্রুপেরও প্রধান। তিনি যখন ওখানে যাচ্ছেন তখন তার তো একটা আলাদা সিগনিফিকেন্স থাকেই। এক্স্যাক্টলি কোনো পক্ষ থেকে কোনো মন্তব্য করা না হলেও আমার ধারণা বাংলাদেশ সরকারকে এই বার্তাটা সম্ভবত দেওয়া হয়েছে ইমরান খানের সঙ্গে পাকিস্তানের সরকার যে ব্যবহার করেছে, শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ সরকার যেন সেই ব্যবহার না করে। ইমরান খানকে কার্যত গুম করে দেওয়া হয়েছে। দেশের লোক জানে তিনি অমুক কারাগারে আছেন, কিন্তু কেউ জানে না তিনি আছেন না ইতিমধ্যেই ইহলোক ত্যাগ করেছেন, তিনি সুস্থ আছেন না অসুস্থ আছেন। কেউ সেখানে যেতে পারে না, কারোর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। তিনি কার্যত তাকে গুম করে ফেলা হয়েছে পাকিস্তানে। বাংলাদেশে শেখ হাসিনা যাওয়ার পর যদি বাংলাদেশের এই সরকার ঝুঁকি নিয়ে তাকে গ্রেপ্তারও করে, জনতার রিয়াকশন যাই হোক, তাকে কাস্টাডিতে নেয়, একেবারে যদি ওই রকম ইমরান খানের স্টাইলে, পাকিস্তান সরকারের স্টাইলে যদি তারেক রহমানের সরকার হাসিনাকে গুম করার চেষ্টা করে, সেই বিষয়ে সম্ভবত ভারত সরকার ইতিমধ্যেই বাংলাদেশকে সাবধান করে রেখেছে। পরাগ জৈনের এই সফর একেবারে শুধু রুটিন সফর এটা মনে করার কোনো কারণ নেই। 1 ডিসেম্বরে পাকিস্তান ভেঙে স্বাধীন বাংলাদেশ তৈরি হয়েছিল, তারও কুশীলব ছিল ভারত। আগামী ডিসেম্বরে হাসিনা ইতিমধ্যেই ঘোষণা করেছেন তিনি বাংলাদেশে ফিরবেন। আমার ধারণা নতুন করে আবার গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে এবং সেখানেও ভারতের একটা ভূমিকা অবশ্যই থাকবে। এবং একদম ওই মাসেই, অর্থাৎ ডিসেম্বর মাসেই সরাসরি এই ফলাফল যদি নাও পাওয়া যায়, আগামী কয়েক মাসের মধ্যে পাওয়া যাবে এবং তার বীজ রোপিত হয়ে যাবে 2026 সালের ডিসেম্বর মাসেই।